প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভি নলেজ দেখার জন্য। সাথে আছি ডাক্তার সজল আশফাক। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই সবাইকে ঈদ মোবারক। আজকে আমরা যেহেতু ঈদের পর দিন, আমরা ঈদের কিছু বিষয় নিয়ে কথা বলবো। এবং দর্শক, আপনারা জানেন যে প্রতি বছর ঈদের সময় বাংলাদেশে প্রায় 1 কোটি পশু কোরবানি দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই 1 কোটি পশুকে যখন কোরবানি দেওয়া হয়, তার সাথে কিন্তু আরো কয়েক কোটি সমস্যাকে কিন্তু আমরা সাথে নিয়ে আসি অনেক সময় এই কোরবানির মাধ্যমে। এটার কারণ হচ্ছে যে আমরা অনেক বিষয়ে কিন্তু কিছুটা অসচেতন বলবো, এবং তার কারণে দেখা যায় যে বাড়তি কিছু সমস্যা এসে আমাদের সামনে হাজির হয়। অথচ এই কোরবানি আমাদের জীবনে কিন্তু একটা আশীর্বাদ হয়ে আসার কথা, কিন্তু অনেক সময় সেটা হয় না। কারণ কোরবানির যে মূল সুর, যেটা হচ্ছে যে আত্মত্যাগ, তা থেকে বেরিয়ে যেয়ে কিন্তু আমরা দেখা যায় যে অন্য কিছুতে বেশি নিজেকে আহ, নিয়োগ করছি, যার ফলশ্রুতিতে যে রেজাল্টটা পাওয়ার কথা, যে ফলটা পাওয়ার কথা, সেটা আমরা পাই না। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকে। আমাদের আজকের অতিথি নিউ ইয়র্কের প্রথিত যশা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ডায়াবেটোলজিস্ট, ইন্টার্নিস্ট, মাউন্ট সানাই হাসপাতালের অ্যাসোসিয়েট ক্লিনিক্যাল প্রফেসর ডক্টর সিএম হাসান। ডক্টর সিএম হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকেও। অনেক শুভেচ্ছা ঈদের সবাইকে। আশা করি আমরা এই ঈদ ভালো মতো এনজয় করলাম। জি, তো শুরুতে যেটা আমার মনে হলো যে আমরা জানি যে প্রতি বছর প্রায় 1 কোটি পশু কোরবানি দেওয়া হয় বাংলাদেশে, এবং সেই সাথে কিন্তু আমরা এই 1 কোটি কোরবানির সাথে কিন্তু আরো কোটি কোটি সমস্যা আক্রান্ত করি। আরো মানে বলতে গেলে আরো কোটি কোটি সমস্যায় কোটি কোটি মানুষ কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আক্রান্ত হয়। দুঃখিত। তো এইটাকে আপনি কিভাবে দেখেন? হয়তো অনেকে মানে মনক্ষুণ্ণ হতে পারেন আমার কথায়, কিন্তু এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমার ডাক্তারের দৃষ্টিতে যেটা আমাদেরকে দেখা লাগে সেটা হলো আসল বাস্তব আমাদের জীবনে যেটা ঘটে যায়। পবিত্র ঈদুল আজহা হলো আমাদের ত্যাগের একটা অনুষ্ঠান। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় ত্যাগের বদলে ভোগে লিপ্ত হয়ে যাই, এবং যেই খাদ্য গ্রহণ এবং আনুষ্ঠানিকতা, যার ফলে আমাদের যেই ধর্মীয় আহ, যেই স্পিরিট ভিতরে থেকে যায় সেটা আমরা অনেক সময় হয়তো ফলো করি না। যার ফলে আমরা হয়তো দরিদ্র মানুষকে আরো অনেক বেশি যেই মাংসটা খাই আমরা, হুম, হুম। বিশেষ আমরা হয়তো আরো বৃহৎ অংশ যদি আমরা দিতাম, তাহলে আমাদের স্বাস্থ্যগত উপকার অনেক বেটার হতো। জি। হৃদরোগ বিশেষজ্ঞ হিসাবে আমরা যেটা দেখি যে আহ পরবর্তীতে আমাদের অনেকেরই কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড লেভেল হুম, অনেক, হুম, হুম। হৃদরোগের সমস্যা, জি। এই খাদ্যের মধ্যে অনেক পরিমাণে অনেক সময় লবণ ব্যবহার করা হয়, এবং হার্ট ফেলিওর রোগের পরিমাণও অনেক বেশি দেখা যায় ঈদের পরবর্তী 1, 2, 3 মাস সময়ে আমরা দেখতে পাই হাসপাতালের ভিতরে। আর বাইরে আউট পেশেন্টে আমরা যখন রোগীদেরকে দেখি তখনও তাদের ওজনের গেইন বেশি হয়, শরীরে ট্রাইগ্লিসারাইড, হুম, কোলেস্ট্রল হুম, হুম। বেশি থেকে বেড়ে থাকে। জি। ডক্টর সিএম হাসান, আসলে আপনি ঠিক বলেছেন যে আমরা ত্যাগের চেয়ে ভোগের দিকে আসলে নিজেকে বেশি আহ মানে নিয়োজিত করি। এখন আপনাকে যদি বলি যে আচ্ছা, আপনি যেটা বললেন যে এই সময়ে বাংলাদেশের প্রচুর মানুষ কিন্তু আছে, মানে প্রচুর সংখ্যক মানুষ আছে যারা নানা রকম অপুষ্টিতে ভুগছেন, যারা ঠিকমতো প্রোটিন পান না। তাদের জন্য কিন্তু এই যে কোরবানির মাংসটা তাদের জন্য কিন্তু খুব উপকারী, এবং তাদের জন্য এটা একটা পুষ্টির একটা বড় উৎস হতে পারে। হ্যাঁ, এবং তাদের জন্য খুবই দরকারি। কিন্তু অনেক ক্ষেত্রে তারা হয়তো পান না, তাদের জন্য জিনিসটা কিন্তু ক্ষতিকর না। তাদের তো আর কোলেস্টেরলের সমস্যা হয়তো অনেকেরই নাই, তারা এমনিতেই অপুষ্টিতে ভুগছেন, এবং তাদের জন্য এটা, বিশেষ করে যারা বেড়ে উঠছে সেসব শিশু, কিশোর, তরুণ, তাদের জন্য এগুলো খুবই দরকার ছিল। কিন্তু তাদের কাছ পর্যন্ত অনেক সময় জিনিসগুলো কিন্তু পৌঁছায় না। যদি পৌঁছাতো তাহলে আসলে যে কোরবানির যে মূল মন্ত্র, আত্মত্যাগ, আত্মশুদ্ধি, সেটা যেমন হতো, একই সাথে অনেক কোটি কোটি মানুষ উপকৃত হতো। আপনি ঠিকই বলেছেন। আহ আমরা অনেকেই দেখা যাচ্ছে যে এই কোরবানির পরে নানা রকম স্বাস্থ্য সমস্যা আক্রান্ত হচ্ছি। তো আমরা যদি এই পশুর মাংসের কথাই ধরি, আপনি বলেছেন যে ট্রাইগ্লিসারাইড সহ কোলেস্টেরল ইত্যাদির মাত্রা বেড়ে যায়। তো এক্ষেত্রে আসলে আপনি একটা যেটা বললেন যে কিভাবে এটা ডিস্ট্রিবিউট করা যায় খাবারটা, সেটা একটা বিষয় আমরা শুনলাম। কিন্তু এ থেকে রেহাই পাওয়ার কি কোনো উপায় আছে? কারণ আমরা তো আমি যদি বলি, উৎসবে তো শুধু মাংস আসে না, মাংসের সাথে তো আরো অনেক জিনিস
থাকে, তাই না? সে সাথে তো বিরিয়ানি, পোলাও, আরো অনেক জিনিস চলে আসছে। তো ওভারঅল আমাদের তো একটা খাওয়ার একটা মানে উৎসব মুখর পরিবেশ আমাদের আছে, কিন্তু তারপরে তো এর মধ্যেই সুস্থ থাকতে হবে, আমাদের মেনুগুলো ঠিক রাখতে হবে, উৎসবও ঠিক রাখতে হবে। কিভাবে সম্ভব সেটা? জি, কোরবানির মধ্যেও আমরা এখন মিষ্টান্ন জাতীয় জিনিসেরও অনেক আধিক্য থাকবে। জি। এ- এই খাওয়াটা আমরা যেটা খেলাম ঈদের অনুষ্ঠানের জন্য, সেটা আমাদের শরীরে যারা বিশেষ করে প্রতিষ্ঠিত হৃদরোগী, যাদের বাইপাস বা স্টেন্ট লাগানো আছে অলরেডি, বা ডায়াবেটিসে বেশ গুরুতর ভাবে অসুস্থ আছেন, হুম হুম তো এক ধরনের সামাজিক চাপে পড়ে এই ধরনের খাদ্যে অংশগ্রহণ করেন, এবং পরবর্তীতে তাদের যেই উপস্থিত যেই ক্ষতিটা হয় এবং পরবর্তীতে দীর্ঘমেয়াদী যে ক্ষতিটা হয় সেটা সম্বন্ধে আমাদের হয়তো কিছুটা চোখ কান খোলা রাখতে হবে, যে আমরা খুব শীঘ্রই একটা ঝামেলা দেখতে পারবো। আর সেই ক্ষেত্রে হয়তো আমাদের ঠেকাবার জন্য প্রথম প্রধান জিনিস হবে সচেতনতা সৃষ্টি, হুম হুম যে আমাদেরকে এতগুলি রেড মিট খাওয়া ঠিক হবে না। আহ, আর 2 নম্বর, যে আমাদের ওষুধের ব্যাপারে আর একটু সতর্ক হতে হবে, যে আমরা যেন ওষুধ মিস না করি। হুম কালচার হুম ওষুধ নাম আমরা মনে রাখি না, বা ওষুধের খাওয়ার কথা মনে রাখি না, কিন্তু আমরা এটা একটা বেশ বড় সমস্যা। আহ, সেই ক্ষেত্রে ওষুধ জি যেন ঠিক মতো খাওয়া হয়, পরিবারের অন্যান্য সদস্যদের উপর সেই দায়িত্বটা দেওয়া উচিত বয়স্ক লোকের জি। ব্যাপারে। মানে আহ, তারা মনে করিয়ে দিতে পারেন ওষুধের বিষয়টা, পরিবারের সদস্যরা। যারা সুস্থ মানুষ আছেন, জি। যারা ঈদের আনন্দ উপভোগ করছেন, তারা হয়তো আরেকটু এক্সারসাইজ করতে পারেন, হুম হুম বা আহ, যেভাবে আমাদের, যেটা আমাদের কালচারালি খুবই অনুপস্থিত, এক্সারসাইজ করার কথাটা। আর ওজন দেখা উচিত, যে আমরা ওজন আসলে বেড়ে যাচ্ছে কিনা। হুম 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 ডাক্তারের শরণাপন্ন হয়ে রক্ত টক্ত পরীক্ষা করে দেখা, যে আপনার কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড বা ডায়াবেটিসের পরিমাণ বেড়ে গেল কিনা। আর আহ, এগুলির জন্য উপযুক্ত পরিমাণে ওষুধ খাওয়া। মনে মনে আমাদের অনেক ধরনের প্রতিবাদ থাকে, রেড মিট খাওয়ার ব্যাপারে হয়তো ওরকম কোনো ইয়ে নাই, উৎসাহ থাকে, কিন্তু এটা চিকিৎসা, পরবর্তী চিকিৎসা করা বা কোলেস্টেরলের ট্যাবলেট খাওয়া, হুম হুম। মনে রাখতে হবে যে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড এগুলি কিন্তু ওষুধের মাধ্যমে চিকিৎসা করতে হবে সর্বশেষে। আচ্ছা। আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন একটা অংশ, চিকিৎসার ধরেন শতকরা 40 ভাগ হইতে পারে, হুম হুম শতকরা 60 ভাগ চিকিৎসা কিন্তু আপনার ওষুধের মাধ্যমে হতে হবে। আচ্ছা। আমরা ওইভাবে সম্ভব না, যেহেতু আমরা জেনেটিক্যালি আমরা প্রোগ্রামড একটা জাতি। হুম হুম পৃথিবীর সবচেয়ে বেশি হৃদরোগ যাদের হয়, স্ট্রোক হুম যাদের হুম হয়, সেই জাতির মধ্যে আমাদের ওই খাদ্যাভ্যাস শুধুমাত্র এবং কিছু সামান্য ব্যায়াম করে সেই হৃদরোগ থেকে আপনার রক্ষা পাওয়া যাবে না। ওষুধ খাওয়ার ব্যাপারে হুম 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 মানুষের আপত্তি, সেটা আস্তে আস্তে সরাই ফেলতে হবে, যে আমরা সংখ্যা নিয়ন্ত্রণ করব কোলেস্টেরলের জন্য, যে হুম হুম এলডিএল, যেটা ইদানিং 55 বলা হচ্ছে, আগে 70 বলা হতো, হুম হুম ট্রাইগ্লিসারাইড 150-এর নিচে রাখা, এগুলি একমাত্র ওষুধের মাধ্যমেই কিন্তু অর্জন করা সম্ভব। আমাদের জাতিগতভাবে আমরা যখন রক্ত পরীক্ষা করে থাকি, আমরা সাধারণত খারাপ কোলেস্ট্রল 120 থেকে 170 পর্যন্ত পাই প্রতিনিয়তই, এবং ট্রাইগ্লিসারাইড আমরা 200-র উপরে খুব শতকরা 70-80 ভাগ ক্ষেত্রে পেয়ে থাকি। ইদানিং কালের যে প্রাচুর্য আমরা এখন পেয়ে গেছি, বাংলাদেশে এখন উন্নত বিশ্বের মধ্যে ঢুকে যাচ্ছে, এর মধ্যে খাদ্যর ব্যাপারে আমাদের সেই প্রাচুর্যের মধ্যে প্রতিফলিত হচ্ছে। তো এইগুলির ব্যাপারে আমাদের কিছুটা অগ্রগামী হতে হবে। জি। আমাদের বাংলাদেশেও কিন্তু চিকিৎসকরা খুব সহজে ওষুধ দেন না, ওনারা সেই আশায় থাকেন হয়তো অনেক সময়, যে এই খাদ্যাভ্যাস পরিবর্তন হয়ে যাবে এই ভদ্রলোকের, কিন্তু আপনার যখন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখবেন, তখন দেখা যাচ্ছে যে 60-এর উপরের কেউ আর জীবিত নাই, সবাই 60-এর নিচে বা 50-এর নিচে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গিয়েছে। হুম হুম ফ্যামিলির সংখ্যা অজস্র রয়েছে আমাদের আমাদের দেশে। তো সেই জন্য আগাম প্রিভেনশন মানে অর্জন করার জন্য আগাম ওষুধ খেয়ে সেগুলিকে কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখলে আমরা হয়তো ভবিষ্যতে সংকট ঠেকাতে পারবো। জি। অনেক ধন্যবাদ ডক্টর সিএম হাসান। দর্শক, ডক্টর সিএম হাসানের কথার সূত্র ধরে একটা কথা আবারও বলে রাখি। উনি প্রত্যেকটা অনুষ্ঠানে প্রায় একই কথা বলেছেন একটা বিষয়ে, যে জাতিগতভাবে আমরা কিন্তু
এই হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকির মধ্যে আছি, এবং এই ঝুঁকি আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলো আছে, বিশেষ করে ভারত, পাকিস্তান এবং নেপাল বা অন্যান্য দেশ, যে সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো আছে, তাদের তুলনায় কিন্তু আমাদের মধ্যে এই ঝুঁকি 4 গুণ বেশি। এবং এই 4 গুণ যে বেশি ঝুঁকিটা, এটা কিন্তু জন্মগত একটা ঝুঁকি। এ থেকে কিন্তু আমরা সহজে মুক্তি পাচ্ছি না। তো এই ঝুঁকিতে, এই যে ঝুঁকির মধ্যে আমরা আছি অলরেডি, 4 গুণ বেশি ঝুঁকিতে, তা থেকে বেরিয়ে আসতে হলে শুধুমাত্র খাদ্যাভ্যাস পরিবর্তন, ব্যায়াম করে নিজের শরীরকে ভালো রাখা ইত্যাদি বিষয় তো থাকবেই, সাথে কিন্তু সচেতন হতে হবে, ওষুধপত্র গ্রহণ করতে হবে, এবং অনেক বেশি সচেষ্ট হতে হবে আমাদের এই বিষয়টি কে আমরা যাতে অতিক্রম করতে পারি, বিষয়টিকে যেন প্রতিরোধ করতে পারি। কিন্তু অনেক ক্ষেত্রে সেটা আমরা হয় না, কিন্তু আমাদের অবস্থা কিন্তু এমনিতেই ঝুঁকিপূর্ণ, কাজে এই বিষয়টা মাথায় রাখতে হবে। এবং ডাক্তার সিএম হাসান, আপনি যেটা বলছিলেন যে ওষুধের কথা, যে কোলেস্টেরল নিয়ন্ত্রণের ক্ষেত্রে, ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণের ক্ষেত্রে ওষুধের একটা ব্যাপক ভূমিকা আছে, এই বিষয়টা আমরা অনেক সময় ভুলে যাই। আমরা নানাভাবে চেষ্টা করি এটাকে নিয়ন্ত্রণ করতে, কিন্তু আসলে ওষুধটা লাগেই। তা আমার প্রশ্ন হচ্ছে যে যারা ওষুধ গ্রহণ করছেন নিয়মিত আপনাদের পরামর্শ অনুযায়ী, ট্রাইগ্লিসারাইডের জন্যই হোক বা কোলেস্টেরলের জন্যই হোক, তাদের জন্য কি ঝুঁকিটা একটু কম হবে না এই সময়? তারা যদি আপনাদের যে পরিমাপ, যে এটুকু মাংস খেতে পারবেন বা এই পরিমাণ চর্বি খাবেন বা নিয়ন্ত্রিত খাবার দাবার, নিয়ন্ত্রিত কিছুটা ব্যায়ামও করেন, কিন্তু ওষুধটা খাচ্ছেন, তাদের ক্ষেত্রে কি তারাও কি একই রকম ঝুঁকিতে থাকবে, নাকি তারা একটু নিরাপদে থাকবে? বা ইতিমধ্যে ওষুধ গ্রহণ করে, অনেকেরই হয়তো কোলেস্টেরল স্বাভাবিক মাত্রা আছে, তারপর ওষুধ গ্রহণ করে যাচ্ছেন, এরকম একটা গ্রুপও কিন্তু তৈরি হয়েছে যারা একটু সচেতন, তাদের জন্য আপনার কি উপদেশ? যে তাদের বেলাতেও আপনার খাদ্য গ্রহণটাকে মানে সীমিত পরিসরে রাখা উচিত। হুম, হুম, যারা ওষুধ খাচ্ছেন তারা অনেক নিরাপদ অবস্থাতেই রয়েছেন, এবং সেই নিরাপত্তাটা কিন্তু অনেক হাই লেভেলের নিরাপত্তা। আপনারা যারা অ্যাট্রোভাস্টেটিন বা সিমভাস্টেটিন, সিডভাস্টেটিন কিন্তু অনেক আউটডেটেড একটা ওষুধ, অনেকে হুম, হুম, এখনো খেয়ে যাচ্ছেন, কিন্তু অ্যাট্রোভাস্টেটিন অনেক উন্নত সিমভাস্টেটিনের তুলনায়, এবং এর থেকে আরো উন্নত হলো রোসুভাস্টেটিন। এবং এগুলোর একটা মিলিগ্রামের ব্যাপারেও আমাদের একটা দ্বিধা রয়ে গিয়েছে, অনেকে 5-10 মিলিগ্রামের উপরে খেতে চান না, কিন্তু যারা প্রতিষ্ঠিত হৃদরোগী তাদের বেলায় 40 মিলিগ্রামের নিচে কিন্তু এই ট্যাবলেট কাজ করছে না। এই জন্য অনেকে একটা ধরেন একটা ভুয়া আশ্বাসে হয়তো ট্যাবলেট খেয়ে যাচ্ছেন, 5 মিলিগ্রামের ট্যাবলেট বা 10 মিলিগ্রামের অ্যাটোভাস্টেটিন বা হুম, রোসোভাস্টেটিন হুম। যাচ্ছেন, মনে করছেন যে উনি সম্পূর্ণ নিরাপত্তা অর্জন করে ফেললেন। সেটা কিন্তু আসলে সত্য না। আমাদের আচ্ছা। আমেরিকাতে আমাদের যে চিকিৎসা ব্যবস্থার মধ্যে বলেই দেওয়া থাকে যে আপনার অ্যাট্রোভাস্টেটিন এবং রোসোভাস্টেটিন যেটা ইউজ হোক, 40-এর নিচে যেন ব্যবহার না করা হয়। সেটা সংখ্যা নির্ভর না যে আপনার রক্তে কোলেস্টেরল পরিমাণ কমে গিয়েছে, এখন হুম, হুম, পরিমাণ কমে গিয়েছে, সুতরাং আমার ট্যাবলেটের ডোজটা একটু কমাই দিলাম, আমার লিভারটা বেঁচে গেল। লিভার বেঁচে গেল, কিন্তু মানুষটার হৃদরোগটার কিন্তু বেঁচে গেল না, বা স্ট্রোকের থেকে আপনি বেঁচে গেলেন না। হুম, হুম, সুতরাং এই মিলিগ্রামের ব্যাপারে সচেতন হয়ে যান। আর ওষুধ খাওয়ার ব্যাপারে দর কষাকষি করাটা, অর্ধেক করে খাওয়া বা কমায় খাওয়া, যে আমাদের একটা মানসিকতা রয়েছে, হুম, সেটা হুম, বেরিয়ে আসতে হবে। অলসো এরপরে রক্ত পরীক্ষা করেও দেখতে হবে যে আসলে অনেকের বেলায় কিন্তু দেখা যায় যে আমাদের লক্ষ্যমাত্রা, যারা বিশেষ করে প্রতিষ্ঠিত হৃদরোগী, স্টেন্ট লাগানো এবং বাইপাস করা, তারা কিন্তু অনেক সময় খেয়াল করেন না যে ওনাদের রক্তের কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইডের মাত্রাটা বেশি। কত? এই জন্য বছরে অন্তত 2 বা 3 বার হুম, হুম, রক্তের মাত্রা পরীক্ষা করা। এবং লিভার খারাপ হয় কি ভালো হয় সেটা আগে যেভাবে দুশ্চিন্তা করা হতো, ইদানিং সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এই সমস্ত ওষুধের ব্যাপারে অতটা চিন্তা ভাবনা করা হয় না। এএসটি আচ্ছা। যেটা, অথবা এএসটি ও টিএসজিপিটি, হুম, সেটি হুম, 100-র নিচে থাকলো, যদিও নর্মাল 45-এর নিচে থাকা উচিত, কিন্তু 100 পর্যন্ত উঠলেও এটা নিয়ে দুশ্চিন্তা করা উচিত না। কারণ আপনার হৃদরোগের আক্রমণ অনেক বড় জিনিস, যেটার মাধ্যমে মানুষের সবচেয়ে কমন কারণ মৃত্যু সম্ভাবনা, অথবা স্ট্রোক। হুম, 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 এটার থেকে বাঁচার জন্য আপনার অনেকেরই অল্প বয়সের থেকেই এই সমস্ত ওষুধ খাওয়ার কথা বলা হচ্ছে। ইভেন 12 বছরের উপরে হলেও সেক্ষেত্রে আপনার কোলেস্টেরলের চিকিৎসা করার ব্যাপারে দেশে গুরুত্ব আরোপ করা হয়। আমরা অনেক সময় ওয়েট করি, প্রথম হার্ট অ্যাটাক হবে, প্রথম স্ট্রোক হবে, তারপরে দেখা যাবে, ডাক্তার সাহেবের কাছে যাবেন, রক্ত পরীক্ষা করে বলবে যে না, কোলেস্টেরল তো অত বেশি নাই। কিন্তু আপনার কোলেস্টেরল শরীরের 2 জায়গায় থাকে, একটা হলো
আপনার রক্তের মধ্যে ভাসমান অবস্থায় থাকে, যেটা হুম। অনেকের থাকে না, কিন্তু রক্তনালীর দেওয়ালের ভিতরে এটা বসে থাকে, ঝুলে থাকে, এবং যার ফলে আপনার সেটাই ভেঙে ভেঙে পড়ে স্ট্রোক অথবা হৃদরোগের আক্রমণ। আচ্ছা। দুইটা জিনিসকে আপনাকে অনুমান এবং কল্পনা করতে হবে যে একমাত্র রক্তে ভাসমান কোলেস্টেরলই কিন্তু সমস্যার কারণ না। শতকরা 40% যারা স্ট্রোকে আক্রান্ত হয় এবং হার্ট অ্যাটাক হয়, তাতে কিন্তু কোলেস্টেরল নর্মাল থাকে। তাদের তাহলে কি করে হার্ট অ্যাটাক হলো? সেই কোলেস্টেরল আপনার দৃষ্টিগোচর না রক্ত পরীক্ষার মাধ্যমে, সেটা আপনার রক্তনালীর ওয়ালের ভিতরে বসে আছে, এবং সময় সুযোগ মতো সেখানে আপনার রক্ত হঠাৎ করে জমার বেঁধে আসতেছে, এবং খাদ্যাভ্যাসের কারণে অনেক সময় যখন আপনার অতিরিক্ত পরিমাণে চর্বি জাতীয় জিনিস খাওয়া হচ্ছে। এবং মনে রাখতে হবে, চর্বি একটি সুস্বাদু খাদ্য, কিন্তু কোরবানির মাংসের ভিতরে যে চর্বিটা পাওয়া যায় সেটার জন্যই কিন্তু গরুর মার্কেটে মানুষ এদিক ওদিক তাকিয়ে দামি গরুটা, একটু মোটা গরুটা কিনে নিয়ে যাচ্ছে, কিন্তু ঘরে আপনি কিন্তু আপনার একটা সংকট আপনি ঘরের ভিতরে ঢুকালেন বয়স্ক লোকদেরকে খাইয়ে দিয়ে, পরবর্তীতে ব্যায়ামের মাধ্যমে এটাকে আবার বের করার চেষ্টা করা হয়। তো এই সাইকেলটার যেন প্রতি বছর রিপিট না হয়, এটা হয়তো অনেকে শুনবেন এই প্রোগ্রামের মাধ্যমে, হয়তো খেয়াল করতে পারবেন। আহ এইটুকুই আমি বলতে চাই আপাতত। জি, অনেক ধন্যবাদ। আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন, যেটা জানি আসলে অনেকের মধ্যেই একটা মানে ভুল ধারণা আছে। সেটা হচ্ছে যে আমার তো কোলেস্টেরল রক্তের নর্মাল ছিল বা নর্মাল আছে, কাজে আমি মোটামুটি নিরাপদ আছি। এই ধারণাটা ঠিক না। যেটা আপনি বললেন যে রক্তে ভাসমান কোলেস্টেরলটাই আমরা রক্ত পরীক্ষার মাধ্যমে জানতে পারি, কিন্তু যে পরিমাণ কোলেস্টেরল রক্তনালীর দেয়ালে জমে আছে এবং যেটাই যেখান থেকে খসে খসে পড়ে স্ট্রোক হতে পারে বা হার্ট অ্যাটাক হতে পারে, বা আস্তে জমতে জমতে সে যেটা রক্তনালীকেই শুরু করে দিতে পারে এবং রক্ত প্রবাহকে ব্যাহত করতে পারে, বন্ধ করে দিতে পারে, এবং সে কারণে হার্ট অ্যাটাক হতে পারে। কাজে এই ওই রক্তের কোলেস্ট্রলটা কিন্তু আসলে মাপা যাচ্ছে না রক্তের পরীক্ষার মাধ্যমে, সেটা কিন্তু রক্তে আসছে না। কাজে রক্ত পরীক্ষার যে যে কোলেস্ট্রলের জন্য যে রক্ত পরীক্ষা করি, তাতে কিন্তু সেটা ধরা পড়বে না। এবং সেটা ধরা পড়বে যখন আপনারা যখন কোনো মানে ক্যাথেটারাইজেশন করেন, যেটা মানে এনজিওগ্রাম করেন বা অন্য কিছু করেন, তখন হয়তো ধরা পড়ে। তো এটা কি সিটি এনজিওগ্রামে কি এই কোলেস্ট্রলটা বোঝা যায় যে রক্তনালীতে, হার্টের রক্তনালীতে যে কোলেস্ট্রল জমেছে? জি, এটা আরো সহজ একটা সমাধান রয়েছে, যেটা হলো আপনার ক্যারোটিড ডপলার বা গলার আল্ট্রাসাউন্ড করা। আচ্ছা, আচ্ছা। এটা দুঃখজনক যে আমাদের দেশে অতটা ব্যাপকভাবে প্রচলিত না, কিন্তু আমরা আমেরিকাতে অধিকাংশ রোগীর ক্ষেত্রে আমরা এই টেস্টটা করে থাকি, গলার আল্ট্রাসাউন্ড, যেটার হুম মাধ্যমে ক্যারোটিড আর্টারি হুম হুম হুম। এর সাথে মগজের প্রধান সরবরাহ লাইন, সেটার ভিতরে আমরা কিন্তু আমাদের, বিশেষ করে আমাদের বাংলাদেশের ভিতরে 16 থেকে 49% ব্লক কিন্তু আমরা একটা মারাত্মক একটা কমন, আমি বলবো এত কমন যে শতকরা আহ 60-70 ভাগ যে সমস্ত রোগী আমার দরজা দিয়ে ঢুকেন, হুম তার হুম। কিন্তু 15% ব্লক আছেই, এবং 16 থেকে 50% পর্যন্ত ব্লক আপনার বেশ একটা কমন জিনিস। তো এটা কিন্তু সেই সেই ঝুলে থাকা কোলেস্টেরলের কথা আমি বলছি। আপনার সিটি এনজিওগ্রাম বা রিয়েল এনজিওগ্রাম করা অনেক বড় কঠিন কাজ, ব্যয় জি আমাদের জি। এটা পূর্ণ হবে আমাদের বাংলাদেশের জন্য, সেটা অনেক দূরের। কিন্তু আপনার গলার আল্ট্রাসাউন্ড করাটা কিন্তু একটা, ইদানিং এই সমস্ত মেশিনের দাম 2 থেকে 3 হাজার ডলারের ভিতরে পাওয়া যায়, হাতে করে ক্যারি করার মতো। তো সেগুলি আমাদের দেশে কিন্তু প্রচলিত না। একটা দুঃখের কথা হলো যে এটা ব্যাপারে আমাদের হয়তো স্বাস্থ্য হুম বিষয় হুম। জড়িত বা শিক্ষা কার্যে জড়িত, তারা হয়তো এটা উদ্যোগ নিতে পারবেন। সেখানেই দেখা যাবে যে আপনার রক্তের পরিমাণে কোলেস্টেরলের কি পরিমাণে রয়েছে, আর গলার রক্তনালীর মধ্যে কি পরিমাণ রয়েছে, এবং সেটার সাথে আপনার হৃৎপিণ্ডের যে ব্লকের সাথে একটা খুব সুন্দর আনুপাতিক সংযোগ রয়েছে, এবং আচ্ছা। স্ট্রোকেরও সম্ভাবনাটা অনেক। একটা মনে রাখতে হবে, স্ট্রোক কিন্তু একটা নাটকীয় ঘটনা না। স্ট্রোক খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্ট্রোক যদি অনেকগুলি একসাথে হয়, তখন কিন্তু সেই মানুষটার যে স্ট্রোক হয়েছে, যে যেরকম রোগী আমি গত রাতে পেয়েছি, যে ক্যাট স্ক্যানের মাধ্যমে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে স্ট্রোক হয়ে গিয়েছে, কোলেস্টেরল অনেক হাই, কিন্তু মানুষেরটা বয়স 55 বছর বয়স, কোলেস্টেরল সামান্য বেশি, কিন্তু তার স্ত্রীর মতো উনি মনেও রাখতে পারছেন না কিছু, এবং হাঁটাহাঁটি করার সময় একটু ডাইনে বাই সরে যায়, কিন্তু অতটা দৃষ্টিগোচর না। তো উনি শুধু সন্দেহ করলেন, উনি ক্যাট স্ক্যানের জন্য অনুরোধ করলেন। আমরা চিকিৎসক হিসাবে, আহ, আমি, আমার কাছে রেফার্ড অবস্থাতে আসে তারা,
সেখানে দেখলাম আমরা যে তার বিভিন্ন জায়গাতে ছোট ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্ট্রোকে মাথা ভরপুর। তো এটা থেকে আসলো ওই যে আপনার কোলেস্ট্রল কমানোর ব্যাপারে এই প্রথম কার্য শুরু হলো। হয়তো এই কোলেস্ট্রল আপনার শরীরের ভিতরে গত 20 বছর ধরে রয়েছে। ফাঁকে কিন্তু সিগারেটও আছে, হুম হুম। আপনার পাশে ট্রাইগ্লিসারাইড আছে, আগে একটু কোলেস্ট্রল বেশি ছিল। এটা আপনার তো কোলেস্ট্রল বেশি ছিল রক্ত পরীক্ষার মাধ্যমে, কিন্তু গলার ভিতরে কি ছিল না সেটাকে তো আর কখনো চেক করা হয় নাই। তো এখন প্রথম আল্ট্রাসাউন্ড করে দেখা গেল যে 60% কোলেস্ট্রল আপনার বসে, 60% ব্লকেজ গলার দুই পাশে রয়েছে। তো সেখান থেকে কষে কষে সেটা আপনার মস্তিষ্কের ভিতরে গিয়ে বিভিন্ন জায়গায় বিশেষে জমা হচ্ছে, এবং সেই অনুসারে আপনার হাতের দুর্বলতাও আসতে পারে, বা হুম হাতের হুম। কমে আসতে পারে, বা স্মৃতিশক্তি নষ্ট হতে পারে, ব্যালেন্স নষ্ট হতে পারে, নির্ভর করে মগজের কোন অংশে গিয়ে সেই কোলেস্টেরলটা পড়লো গিয়ে। সেটাই। এটা বেশ একটা ভয়ঙ্কর জিনিস, হুম এগুলো হুম। রিভার্সেবল না। যে না ঠিক আছে আজকে থেকে আপনি তবা করলেন যে না আজকে গরুর মাংস খাওয়া হবে না, এরপর থেকে আমরা ট্যাবলেট ঠিক মতো খাবো, ইনশাল্লাহ আমাদের মগজ আবার ফেরত চলে আসবে। এই মগজ কিন্তু চুলের মতো না যে চুল কাটা পড়লে আপনার আবার চুল গজিয়ে যাবে, বা নখ কাটলে আপনার নখ আবার গজিয়ে যাবে। এই মগজ কিন্তু আপনার স্থায়ী ভাবে চলে গেল। আমাদের ওই পরিমাণ মগজের প্রয়োজন হয় না দৈনন্দিন জীবনযাত্রা পালন করার জন্য, কিন্তু সূক্ষ্ম চিন্তা, হিসাব নিকাশ বা বিবেক বুদ্ধি এটাও হুম কিন্তু হুম। মিনি স্ট্রোকের কারণে, অজস্র মিনি স্ট্রোকের কারণে মানুষের নষ্ট হয়ে থাকে। সেগুলি জন্য আমাদের তো চিকিৎসা ব্যবস্থার ভিতরে সেরকম উন্নতি এখনো পর্যন্ত হয় না। ইনশাল্লাহ সামনে হবে, আমরা হয়তো ক্যাট স্ক্যান করে দেখতে পারবো, গলার সোনোগ্রাম করে। সেটাই। সেটা অনেক ধন্যবাদ। আর আরো একটি বিষয়ের অবতারণা করলেন আপনি, যেটা আহ, মানে আমেরিকার মতো দেশে হরহামেশাই করা হচ্ছে। একজন হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে আপনারা সবসময় জানতে চান যে রক্তনালীর দেয়ালে কতটুকু কোলেস্ট্রল জমেছে, কিন্তু আমাদের দেশে হয়তো সেটা ওরকম ভাবে করা এখনো শুরু হয়নি। তো ডক্টর সিএম হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু বিরতিতে যাব। দর্শক, সময় হলো বিরতি নেবার। বিরতির পর আবার ফিরে আসবে অনুষ্ঠানে, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিভিএন ওয়েলনেস। আজকে আমরা কথা বলছি ঈদ পরবর্তী, মানে কোরবানি পরবর্তী স্বাস্থ্য সমস্যা নিয়ে, এবং মূলত এই আলোচনায় আসলে মানে কোরবানি মূল, পশুর মাংসই মূল, রেড মিট নিয়ে আমরা কথা বলছি কোলেস্টেরল নিয়ে, কথা বলছি ট্রাইগ্লিসারাইড নিয়ে। এই বিষয়গুলো আমরা বলতে চাই বারবার, কারণ এই কোলেস্টেরল, টোটাল কোলেস্টেরল, এলডিএল, ট্রাইগ্লিসারাইড, এই বিষয়গুলো না মানে রোগী হিসাবে আমাদের কিন্তু বোঝা উচিত জিনিসগুলো কি। রক্ত পরীক্ষা আমরা কি জানতে পারি, এনজিওগ্রামটা কি, আর তারপরে যেটা বললেন একটু আগে যে আমাদের আহ নেকের বা ঘাড়ের যে মানে ক্যারোটিড কালার ডপলার সেটা কি, এগুলো দিয়ে কি দেখা হয়, এই বিষয়গুলো আমাদের জানা উচিত। একটু জানলে হবে কি আমরা এই বিষয়গুলো নিয়ে উৎসাহিত হব, এবং স্বপ্রণোদিত হয়ে অনেক সময় চিকিৎসককে জিজ্ঞাসা করবো এগুলো করা যায় কিনা, এবং আপনার সমস্যাগুলো কি সেটি আপনি চিকিৎসককে বলবেন, এবং আপনাদেরকে সচেতন করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো কথা বলছি ডাক্তার সিএম হাসানের সাথে। ডাক্তার সিএম হাসান, আপনি খুব সুন্দরভাবে বলছিলেন অনেকগুলো বিষয়। আমার এখন জানার একটা মানে মনে হচ্ছে যে একটা বিষয় আমি একটু অবতারণা করি, সেটা হচ্ছে যে আমরা প্রায়শই শুনি যে নানা রকম সাপ্লিমেন্ট, বিশেষ করে ফিশ অয়েল, যেটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, বা এই জাতীয় অনেকগুলো বিষয় জিনিস কিন্তু আমরা বিভিন্ন স্টোরে দেখি, এবং সেগুলোতে কি কিছুটা উপকার হয় না, পাশাপাশি কি সেগুলো কতটুকু দরকারি, বা আদৌ দরকার আছে কিনা, একটু যদি বলেন এই বিষয় সম্পর্কে। জি, আমরা যেহেতু অ্যানিমাল ফ্যাটের দিকে আমরা ঝুঁকে পড়বো কিছুদিনের জন্য হলেও, এবং এটা একটা আমাদের দেহের ভিতরে একটা সারপ্রাইজ সৃষ্টি করে যখন অতিরিক্ত পরিমাণে রেড মিট এবং কোলেস্টেরল এগুলি আসছে, তখন আমাদের কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড লেভেল যেটা বাড়ছে, সেই মধ্যে ট্রাইগ্লিসারাইড নামে যেই রক্তে যেই চর্বিটা আমরা সবচেয়ে বেশি খেয়ে থাকি, এবং আমাদের দেহের মধ্যে যে চর্বিটা, সেটা আসলে ট্রাইগ্লিসারাইড হিসাবেই আমাদের দেহে অবস্থান করে, এবং এটার শক্তিটা ঠিক কোলেস্টেরলের কাছাকাছি। কিন্তু আমরা ধরেন 60-40 রেশিওতে বলা যেতে পারে যে ট্রাইগ্লিসারাইড হৃদরোগ ঘটিয়ে থাকে 40%, কোলেস্টেরল হৃদরোগ ঘটিয়ে থাকে 60%। এবং একটার সাথে আরেকটার সম্পর্ক বেশ দূরবর্তী সম্পর্ক, ঠিক একই জিনিস না। আমরা যেটা গরুর মাংসের ভিতরে যে চর্বিটা খেলাম সেটা ট্রাইগ্লিসারাইড হিসেবে আমাদের রক্তে ভাসা শুরু করবে, এবং সে রক্তনালীর বিভিন্ন জায়গায় এটা ডিপোজিট হওয়া শুরু করবে। ঠিক যেভাবে এলডিএল আগে বসে আছে সেখানে সেটার উপরে গিয়ে এটা বসবে,
এবং বসার পরে আমার রক্তনালী আরেকটু সংকুচিত হবে, প্রবাহ একটু কমে আসবে। এবং আমরা এই ক্ষেত্রে খাওয়ার পরে সাধারণত আমাদের বিশ্রাম নেওয়ার জন্য একটা প্রবণতা থাকে, মিষ্টি খাওয়ার একটা প্রবণতা থাকে, অথবা সিগারেট খাওয়ার একটা প্রবণতা থাকে। এগুলি যখন একসাথে সম্মিলিত ভাবে আপনার শরীরে থাকবে, তখন সেই মানুষটার আর ওই, যেহেতু সুস্থ থাকার ব্যাপারে আমাদের জীবন এই 60-65 ভিতরে কিন্তু শেষ হয়ে যাবে। তো যারা জীবনে দীর্ঘজীবী হতে চান তাদের বেলায় আপনি যেটা কথা বললেন, সাপ্লিমেন্ট দোকানে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে, এগুলিতে উপকার বেশ ভালো উপকারী হয় আপনি যদি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খাওয়া হয়। আর এটা একটা মেডিকেল ভার্সন আছে যেটা আরো পিউরিফাইড করা হুম হয়, হুম হুম। এটাকে বলা হয় আইকোসাপেন্ট, ICOSAPENT, আইকোসাপেন্ট। এটা আমরা পিওর ভার্সন, এটা ফিজিশিয়ানের প্রেসক্রিপশন সহকারে এই ট্রাইগ্লিসারাইড আপনার ব্যবহার কমাবার জন্য ব্যবহার করা হয়। এটা অপেক্ষাকৃত নিরাপদ টাইপেরই ওষুধ বলা যেতে পারে। হুম হুম। এরপরেও এটার জন্য তো প্রেসক্রিপশন লাগে না? এটা আপনার যেটা ওমেগা 3 যেটা ক্রুড ভার্সন আছে সেটার জন্য প্রেসক্রিপশন লাগে না। আপনি কিন্তু আইসো সাপেন্ট যেটা, এটার জন্য প্রেসক্রিপশন লাগবে? সাপ্লিমেন্টের জন্য আপনার প্রেসক্রিপশন লাগবে। তো আপনার ফিশ অয়েল বা ওমেগা 3 যেই ট্যাবলেটের মাধ্যমে আমরা ট্রাইগ্লিসারাইড কমাবো, এটা যে আবার সম্পূর্ণ নিরাপদ সেটাও না। এটার থেকেও আবার কিছু সাইড এফেক্ট আছে। হুম হুম হুম। এটা বলা হয় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নামে, যে হার্টের হুম হুম। ইররেগুলার বিট, যেটা আমরা আস্তে আস্তে আমাদের হয়তো দর্শকদের একটু একটু করে আমরা শিক্ষিত করছি। জি। সেটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বেশ একটা কমন রোগ, কিন্তু হুম হুম হুম। 40-45-এর উপরে বেশ খানিকটা কমন হিসাবে আসে হৃদরোগীদের যখন আমরা দেখতে যাই ইররেগুলার হার্টবিট, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা অ্যাট্রিয়াল ফ্লাটার, যেটার মাধ্যমে স্ট্রোক হয়ে থাকে শতকরা 30-50 ভাগ ক্ষেত্রে, যদি ডায়াবেটিক রোগী হয়ে থাকে। যদি ডায়াবেটিস না থাকে তাহলে হয়তো একটু কম হয়, কিন্তু সেটা ঠেকাবার জন্য আপনার রক্ত পাতলা করা ওষুধ খেতেই হবে। সেটার নাম হলো আহ এলিকুইস বা জারেলটো, এই জাতীয় জিনিস আছে আপনার আমাদের দেশে। আহ আমাদের দেশে পাওয়া যায়, এই দেশেও পাওয়া যায় অ্যাপিক্সাব্যান, রিভারক্সাব্যান। এই ওষুধগুলি আস্তে আস্তে মানুষ একটু একটু করে শিখছে, কিন্তু অনেক সময় কষ্টকর যে এই 10 টাকা দামের ট্যাবলেটের কারণে বেশ ধনী একটা মানুষ, শিক্ষিত, সমাজে প্রতিষ্ঠিত, হঠাৎ করে একটা স্ট্রোক রোগে আক্রান্ত হচ্ছে, এবং প্রথম বিস্ময়ের ঘোর কাটাতেই জানা গেল যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ওনার শরীরের ভিতর রয়েছে। কিন্তু আমাদের চিকিৎসকরা অনেক সময় অ্যাসপিরিনের মাধ্যমে এটা চিকিৎসা করার চেষ্টা করেন অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের। সেটা একটা বেশ দুঃখজনক। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন চিকিৎসা করতে হবে আপনাকে শক্তিশালী অ্যাপেক্সাব্যান, রিভারক্সাব্যান নামে শক্তিশালী রক্ত পাতলা করার ওষুধের মাধ্যমে। তা আমরা সেক্ষেত্রে আপনার যদি হার্টে রিং লাগানো থাকে, তখন অ্যাসপিরিনের সাথে এই দুইটা রক্ত পাতলা করার ওষুধ আপনাকে দিতে হবে। এক্ষেত্রে আমাদের ডাক্তারদের যেহেতু অনেক সময় একটু জ্ঞানের অভাব থেকে থাকে, অনেকে বলে যে শুধু অ্যাসপিরিন খেলেও চলবে, আপনি মোটামুটি ভালোই আছেন, এবং পরবর্তীতে স্ট্রোক হলে তখন বলে যে না, আচ্ছা স্ট্রোক হয়ে গেলে এখন নিউরোলজির কাছে যেতে হবে। আমাদের দেশে এই যে একটা ভুল পথে যাত্রা কিন্তু সীমাহীন। সেটা আপনার আমরা প্রায় রোগীর সংখ্যা পাই, খুব কম রোগী দেখি যে আমরা উপযুক্ত চিকিৎসা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে। এটা যদিও আপনার আজকের আলোচনার প্রসঙ্গ থেকে একটু বাইরে, জি। যে অনেকে হয়তো উৎসাহের বশবর্তী হয়ে অনেক বেশি পরিমাণে ফিশ অয়েল খেতে পারেন। আমি হুম হুম হুম। জিএনসির দোকান থেকে, আমেরিকা থেকে অর্ডার দিয়ে বাংলাদেশে নিয়ে যাচ্ছেন এবং নির্বিচারে এই খেয়ে যাচ্ছেন। অনেকে স্বাস্থ্য বিষয়ক ভিটামিন অনেকে খেয়ে থাকেন, ছোট পার্সেন্টেজের মানুষ, অনেক বেশি না ঠিক। তাদের বেলাও কিন্তু এটা সতর্কতা একটু অবলম্বন করা উচিত। এর বাইরে আরেকটা ওষুধ রয়েছে, সেটা ফেনোফাইব্রেট নামে পরিচিত। সেটাতে বেশ সাফল্যজনক ভাবে আপনার ট্রাইগ্লিসারাইডের পরিমাণ কমিয়ে আনা হয়। তা হুম হুম। অনেক ক্ষেত্রে দেখা হয় যে ট্রাইগ্লিসারাইডের ওষুধগুলি আপনার কমাবার জন্য যে সমস্ত ওষুধ ব্যবহার হচ্ছে, এগুলি কিন্তু হৃদরোগের আক্রমণ বা স্ট্রোকের ব্যাপারে, প্রিভেনশনের ব্যাপারে অতটা শক্তিশালী ভূমিকা রাখছে না। তাহলে সমাধান কোথায়? সমাধান হলো মাল্টিপল ওষুধ, যেখানে আপনাকে অ্যাট্রোভাস্টেটিন থাকতে হবে। অ্যাট্রোভাস্টেটিন কিন্তু হুম হুম অথবা রসুভাস্টেটিন যেটা হুম হুম। ট্যাবলেট, এটি কিন্তু আপনার ট্রাইগ্লিসারাইডের প্রথম সারির ওষুধ হিসাবে বিবেচিত। অনেকে হয়তো মনে করতে পারে এটা শুধুমাত্র কোলেস্টেরলের জন্য ব্যবহার হয়, কিন্তু না, এটা কোলেস্টেরলের সহ, ট্রাইগ্লিসারাইড সহ আপনার দুইটার জন্যই ব্যবহার হচ্ছে। কিন্তু যদিও এটা আপনার ট্রাইগ্লিসারাইডের লেভেলটা অনেক সময় 400, 600, 700 হয়ে থাকে, এবং সেই লেভেলটা কমানো অনেক সময় কষ্টকর হয়।
তখন অতিরিক্ত সংযোজন হিসাবে অ্যাট্রোভাস্টিনের সাথে আপনার ফিশ অয়েল অথবা ফেনোফাইব্রেট একা অথবা তিনটা ওষুধ একসাথে খেতে হয়। সোজা কথা, রক্ত পরীক্ষা করে আপনার বছরে অন্তত 3 বার বা 2 বার বা 3 বার দেখা উচিত যে আপনার ট্রাইগ্লিসারাইড লেভেল কমে আসছে কিনা। যদি না কমে আসে তখন আপনাকে সেই ফেনোফাইব্রিনের ডোজেরও একটা সর্বোচ্চ মাত্রা রয়েছে 200 মিলিগ্রাম পর্যন্ত, ওই সর্বোচ্চ মাত্রায় আপনাকে ওষুধ খাইতে হবে। তারপরে আইকোসাপেন্ট নামে যেটা, সেটা আপনার 4 গ্রাম করে ডেইলি খেতে হবে। রোসুভাস্টিন, এগুলি আপনাকে 40 থেকে 80 মিলিগ্রাম খেতে হবে। এগুলি খেতে খেতে রোগীরা অনেক সময় বিরক্ত হয়ে যায় এবং তারা বলতে থাকে যে এত ওষুধ আমার তো দরকার নাই, আমি এটা ছাড়াই তো ভালো ছিলাম। কিন্তু যখন আপনার ওষুধ বন্ধ করবেন তখন কিন্তু খুব হাই পার্সেন্টেজের মানুষেরই কিন্তু স্ট্রোক হয়ে যাবে। তো এটা অনেক সময় বিশ্বাসযোগ্য মনে হয় না, অনেক সময় এটা জি জি বিশ্বাস লাগে। জি এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে, মানে আপনি যদি অবতারণা করলেন, কারণ এই কাজগুলো তো আমাদের মধ্যে হচ্ছে, কাজে একটু সচেতন হওয়া উচিত এবং ওষুধের পরিমাণ একটু বেশি দেখলে অনেক সময় আমরা আসলে একটু ঘাবড়ে যাই এবং আমরা ভাবি যে আমার জন্য কেন এত ওষুধ। অন্য অনেক রোগীদের সাথে তখন তুলনা করেন যে তার তো এত ওষুধ খেতে হচ্ছে না। তো এটা একটা বিষয়, এবং একই বিষয় মনে হয় যে আপনি এর আগে বলেছেন যে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে আমরা একই রকম বিষয় দেখি। এবং আপনি এর আগে আমার যদি যতটুকু মনে পড়ে আপনি বলেছিলেন যে একটা মানুষের যদি উচ্চ রক্তচাপ থাকে, তার যদি কোলেস্টেরল বেশি থাকে এবং সাথে যদি কিছুটা প্রি ডায়াবেটিক হয়, সেক্ষেত্রে আপনি একটা গাইডলাইন দিয়েছিলেন যে এই ধরনের ওষুধগুলো যদি তিনি গ্রহণ করেন তাহলে তার মানে এক ধরনের প্রতিরক্ষা একটা ব্যূহ তৈরি হয় তার চারিদিকে, যেটা তাকে হয়তো ভবিষ্যতে স্ট্রোক বা হার্ট অ্যাটাক থেকে রক্ষা করবে। আপনি সেই বিষয়টা কি আবার একটু বলবেন? যে এর আগে একটা জিনিস আমি বলে রাখছি, জি। যদি আমাদের সময় সবসময় কম হ্যাঁ। থাকে, ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের জন্য ইদানিং নতুন একটা ক্যাথেটারের মাধ্যমে চিকিৎসা শুরু হয়েছে। সেটাকে বলা হয় রেনাল ডিনার্ভেশন, মানে কিডনির পাশে যে নার্ভটা রয়েছে, কিডনির আর্টারির পাশে যে নার্ভটা রয়েছে, সেটিকে এক ধরনের আহ, শক্তির প্রয়োগের মাধ্যমে, ক্যাথেটারের মাধ্যমে সেটাকে আপনার নিষ্ক্রিয় করে দেওয়া। এটা বলা হয় রেনাল ডিনার্ভেশন। আমার অনেক রোগী ইদানিং সেই প্রসিজারের মাধ্যমে ব্লাড প্রেশারের যেখানে আগে 8টা পর্যন্ত সর্বোচ্চ ওষুধ খেতে হতো, সেখানে এখন 1টা বা 2টা ট্যাবলেটের মাধ্যমে সেটাকে চিকিৎসা করা সম্ভব। সুতরাং আমাদের সেই গতানুগতিক ওষুধ অ্যাডজাস্টমেন্ট করার মাধ্যমেই উচ্চ রক্তচাপ চিকিৎসা করা, সেটার মধ্যেও আরেকটা বৈপ্লবিক পরিবর্তন এসে গিয়েছে, সেটা হলো রেনাল ডিনার্ভেশন, ক্যাথেটারের মাধ্যমে উচ্চ রক্তচাপের চিকিৎসা। এটা আমাদের যারা অনেকে ভুগে থাকেন অবশ্যই এটা সম্বন্ধে জানেন না। হুম এবং হুম। এটা বলতো চিকিৎসকদের মধ্যেও কিন্তু এটার এই ইনফরমেশনের অতটা বিস্তার ঘটে নাই। জি। এটা মাথার মধ্যে রাখা উচিত। এই প্রোগ্রামের মাধ্যমে আমি সবাইকে বলবো যে ব্লাড প্রেশার কন্ট্রোল করতে না পারলে হুম হুম। আশার আলো, এটা প্র্যাকটিস করা হচ্ছে বিভিন্ন হাসপাতালে। জি জি বাঙালিদের ভিতরে যেহেতু ব্লাড প্রেশার অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আমরা সেটা শরণাপন্ন করতে পারি। জি জি। কিন্তু এই রেনাল ডিনার্ভেশনের কথা যেটা বললেন, এটা কি মানে উচ্চ রক্তচাপের তো নানা রকম ফ্যাক্টর থাকে, এক একজনের এক এক রকম। তো সেক্ষেত্রে কি মোটামুটি মানে এটা কি জেনারেলাইজ যে সব ধরনের উচ্চ রক্তচাপের রোগীদের জন্য এটা ব্যবহার করা যাবে? যেহেতু এটা সামান্য ব্যয় সাপেক্ষ, কিন্তু ইন্স্যুরেন্সে 100% কভার করছে। এবং এটা জেনারেলাইজ হলো যে আপনার যদি তিনের অধিক উচ্চ রক্তচাপের ট্যাবলেট কেউ খেয়ে থাকে রক্তচাপ কন্ট্রোল করার জন্য, রক্তচাপ হুম কন্ট্রোল করা কিন্তু বলতে বোঝায় যে আপনি 120 এবং 80-তে নামায় আনা। 140 হলেও কিন্তু এটা কন্ট্রোলে হলো না, কারণ যারা 140-এর ব্লাড প্রেশার নিয়ে ঘুরে বেড়ান, হুম হুম। শতকরা 20 ভাগ এক্সট্রা স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে পরবর্তী 15 থেকে 20 বছরের ভিতরে। যাদের রক্তচাপ 120 উপরে, রক্তচাপ সিস্টোলিক 120-এ থাকে, তাদের তুলনায় 140-এর কিন্তু 20 থেকে 30 ভাগ এক্সট্রা রিস্ক রয়ে গেছে পরবর্তী 20-25 বছরের ভিতরে। এটা কিন্তু প্রমাণিত হয়েছে বিভিন্ন পরিসংখ্যান এবং গবেষণার মাধ্যমে। হুম হুম হুম। এক্ষেত্রে ইদানিং গুরুত্ব দেওয়া হয় যে 120 হলো আসল চিকিৎসা। আপনি যেটা বলেন যে কমিউনিটি লেভেলে যে আমরা রক্তচাপ এবং স্ট্রোক হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমাতে পারি কিনা, সেটা আপনার ভারতে কোন কোন রাজ্যে প্রচলিত রয়েছে। সেখানে পলিপিল নামে একটা ট্যাবলেটের ভিতরেই 50-এর ঊর্ধ্ব হয়ে গেল, সেই পলিপিলের মধ্যে আপনার অ্যাসপিরিন থাকে, অ্যাট্রোভাস্টিটিন কোলেস্ট্রল থাকে,
কিছু বিটা ব্লকার থাকে এবং একটা ট্যাবলেটকে গণহারে খাইয়ে দেওয়া হয় সবাইকে, এবং দেখা গেছে সেই গবেষণায় যে সেখানে শতকরা 30 থেকে 50% পর্যন্ত হৃদরোগ এবং স্ট্রোকের সম্ভাবনা কমে যাচ্ছে, যেহেতু তাদের অর্থনৈতিক সংকট রয়েছে যে তারা রক্ত পরীক্ষা করে খাওয়াতে পারবে না। গণহারে খাইয়ে দেওয়ার পর যেহেতু এগুলি অসম্ভব নিরাপদ ধরনের ওষুধ, এই পলিপিল কিন্তু আমেরিকাতে আনার জন্য এখন খুব বড় একজন ভ্যালেন্টাইন ফুস্টার নামে একজন আছেন মানসানে হাসপাতালে, উনি এই দেশে সেটা চালু করার চেষ্টা করছেন যে কোনো একটা বয়স পার হয়ে গেলে, যেভাবে আমরা কোলোনোস্কোপি করে থাকি 50 বছর পার হয়ে গেলে গণহারে করা হয়, যে ক্ষেত্রে আপনার কোলনের পায়খানার সাথে আপনার না বেরোক 50-এর উপরে সবার জন্য বাধ্যতামূলক ভাবে কোলোনোস্কোপির রিকমেন্ডেশন হয়। এই ক্ষেত্রেও পলিপিলও ঠিক ওইভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে, এবং এর ব্যাপারে অনেকেরই সাপোর্ট আছে, তবে অবশ্যই এদেশে সেটা ব্যয় সাপেক্ষ, এই জন্য সেটার ব্যাপারে এখনো পর্যন্ত ফাইনাল ডিসিশন আমেরিকাতে হয়নি, আমেরিকার বাইরে অনেক দেশই আছেন। জি, অনেক ধন্যবাদ। তার মানে হলো যে আপনি যেটা বলছিলেন যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ওষুধ, কোলেস্টেরলের জন্য ওষুধ, তাছাড়া মানে যেটা বলা হয় অ্যাসপিরিন, মানে রক্তকে একটু তরল রাখার ওষুধ ইত্যাদি, সবগুলো ওষুধ যদি কেউ একসাথে গ্রহণ করে তাহলে স্বাভাবিকভাবে সে অনেক বেশি সুরক্ষিত থাকে হার্ট অ্যাটাক থেকে রেহাই পাওয়ার ক্ষেত্রে। অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করব, আমাদের হাতে সময় খুবই কম। 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আজকে ঈদের দিন, কোলেস্টেরল কোরবানি, এবং এটা আমি একটা জিনিস একটু অ্যাড করি যে সাধারণ মানুষ কিন্তু কোরবানিতে উপকৃত হয়, সেই বিষয়টাও যদি একটু মাথায় রেখে বলেন। জি, আমরা বাংলাদেশের সেই গরিব জনসাধারণ যারা বছরে একবার ঈদের মাংস খাওয়ার সেই সৌভাগ্য অর্জন করেন, তাদের কাছে ঈদের এই মাংসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যারা ধনী গ্রুপের ভিতরে আছি তারা হয়তো এটা দিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারি, সুতরাং সেক্ষেত্রে মনে রাখা উচিত আমাদের বাড়ির পিছনে যারা অভুক্ত অবস্থায় আছেন এবং সকালবেলা হয়তো কোরবানি দেওয়ার পরে লম্বা লাইনের মধ্যে তারা গরমের ভিতরে দাঁড়িয়ে থাকবেন, তাদের কথা মাথায় রেখে আমরা আমাদের ঈদের অনুষ্ঠান আমরা পারলৌকিক, ধর্মীয় এবং দুনিয়া দুইটাই আমরা একসাথে অর্জন করতে পারবো। এই ক্ষেত্রে আপনারা সবাই ঈদের শুভেচ্ছা নিন এবং খাদ্যাভ্যাস আপনারা খাদ্য নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। বয়স্কদের আপনারা সেবা করেন, আমরা হয়তো বয়স্কদের ওই পরিমাণ সম্মান দিতে পারি না, ঈদের দিন আমরা যেন সম্মান দিতে পারি, তাদের যত্ন নিতে পারি, সেটা আমরা যেন না ভুলে যাই। জি, অনেক ধন্যবাদ ডাক্তার সিয়াম হাসান। দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অনেক বিষয় নিয়ে কথা বলেছি, নানান বিষয় নিয়ে কথা বলেছি, কোলেস্টেরল এবং এলডিএল, ট্রাইগ্লিসারাইড, বিভিন্ন ওষুধপত্রের নাম বলেছি, হৃদরোগ নিয়ন্ত্রণের নানান রকম কথা বলেছি, ব্যায়ামের কথা বলেছি, নিয়মিত ওষুধ খাওয়ার কথা বলেছি, ওষুধের এদিক সেদিক করা, ওষুধের ব্যাপারে যেন ভুলে না যায়, সতর্ক হওয়া ইত্যাদি নানা বিষয় বলেছি। কিন্তু হয়তো এত কথা শুনে হয়তো অনেক সময় মনে হতে পারে যে অনেক বেশি ঝামেলাপূর্ণ এই বিষয়টা। আসলে নিশ্চয়ই না। আপনি যদি খুব সহজভাবে চিন্তা করেন, আপনার খাবার দাবারটা নিয়ন্ত্রণ করেন, ব্যায়ামের অভ্যাস করেন, এবং একই সাথে ডাক্তার যে ওষুধগুলি দেয় সেগুলো আপনি নিয়মিত খান, একটু খোঁজ খবর রাখেন আপনার পরীক্ষা নিরীক্ষার ফলাফলটা কি হলো, বিশেষ করে ট্রাইগ্লিসারাইড, এলডিএল, টোটাল কোলেস্টেরল, A1C, এই বিষয়গুলো, এই নাম্বারগুলো কত, নর্মাল কত হয়, আপনারটা কি অবস্থা আছে একটু লক্ষ্য রাখুন, ক্রিয়েটিনিন লেভেলটা লক্ষ্য রাখুন, এবং আপনার চিকিৎসকের সঙ্গে কোনো শারীরিক সমস্যা হলে সেটা নিয়ে কথা বলুন। এবং তাতেই দেখবেন কি জিনিসটা অনেক সহজ হয়ে গেছে, অনেক সহজ হয়ে গেছে এবং সহজ হয়ে যাবে। কাজে সবকিছু এত কঠিন না, সবকিছুই সহজ। আমরা অনেক জিনিসের ভিতরে ঢুকি না, ঢুকলে বোঝা যাবে যে আসলে জিনিসটা কঠিন ছিল না, কারণ আমরা সবাই তো কিছু না কিছু জ্ঞান নিয়ে এসেছি এই পৃথিবীতে। সেই জ্ঞানটা যদি আমরা ব্যবহার করি, আমার মনে হয় না যে কোনো কিছু আমাদের কাছে কঠিন মনে হবে। এটা আমি দৃঢ়ভাবে বলতে পারি। আপনারা নিজের চিকিৎসার ব্যাপারে আরেকটু সচেতন হন, কি নিচ্ছেন কি খাচ্ছেন একটু জেনে বুঝে করুন। আর ডক্টর সিয়াম হাসান যেটা সেভাবে বললেন যে কোরবানিতে যাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা আছে তারা কোরবানি দিবেন অবশ্যই, কিন্তু কেন কোরবানি দিবেন? আপনার আত্মত্যাগ, একই সাথে আপনার এই কোরবানি কিন্তু অনেক অপুষ্টিতে ভোগা মানুষের জন্য অনেক উপকার আসবে, অনেক উপকার আসবে। তো আজ এখানে শেষ করছি, আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।